আমরা ভাবি আমরা হয়তো স্বয়ং সৃষ্টিকর্তার হাতের পুতুল, আমাদের নিয়তিই আমাদের ভবিতব্য। কিন্তু আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম উপন্যাস পুতুল নাচের ইতিকথা আমাদের এই ধারণাটাই বদলে দেবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা শশীকে দেখতে পাই। সে পাশের গ্রাম থেকে রুগী দেখে তার নিজের গ্রামে ফিরছে। তার গ্রামের নাম গাওদিয়া। গ্রামটি অত্যন্তই প্রত্যন্ত, চারিদিকে জলাভূমি আর বন জঙ্গল। রাত হলে নেমে আসে গভীর অন্ধকার, নেই কোনো হাসপাতাল। তো শশীর বাড়ি ফেরার পথেই প্রবল বিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ জঙ্গলের মধ্যে একটা চিৎকার সে শুনতে পায় এবং নৌকা ঘুরিয়ে শশীরা সেই দিকে যেতেই দেখতে পায় গ্রামের হাড়ু খুঁড়ো গাছের তলায় আশ্রয় নিয়েছিল এবং তার মাথাতেই বাজ পড়ে এবং সে সেখানেই মারা যায়। তো শশী হাড়ুখুড়োর মৃতদেহ নৌকাতেই তুলে নেয় এবং তাকে গ্রামে নিয়ে আসে। তো হাড়ুখুড়োকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় সে জানতে পারে যে হাড়ু তার মেয়ের জন্য গ্রামে গ্রামে ম্যাট্রিক পাশ করা ছেলে খুঁজতে গেছিল এবং জঙ্গলের রাস্তা শর্টকাট হওয়ার কারণে সে সেই দিক দিয়েই যাচ্ছিল। তারপরে সে ঝড় বৃষ্টির কবলে পড়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। হাড়ুখুড়োর সংসারে এখন আর 3 জন আছে। এই যে তার ছেলে পরাণ ও তার স্ত্রী কুসুম, আর এই যে তার মেয়ে মতি। এর জন্যই সে ছেলে দেখতে গিয়েছিল। তো হাড়ুখুড়ো মারা যাওয়ায় শশী ভিতরে ভিতরে কেমন অস্থির হয়ে ওঠে। সে ভাবছে সে কেন কষ্ট পাচ্ছে, তার তো আত্মীয় বা পরের মৃত্যুতে শোক পাওয়ার কথা তো নয়। সে ভাবে একদিন তো সবাইকেই মরতে হবে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাহলে এত মায়া কিসের। আর এই হচ্ছে শশীর বাবা গোপাল। সে হচ্ছে গ্রামের মহাজন তথা সুদখোর। তো শশী ফুল গাছে জল দিচ্ছিল, তখন এক গ্রামের বৃদ্ধ এসে তাকে জানায় যে ভূত কেমন করছে, এক্ষুনি চলুন ওর বাড়িতে। আসলে ভূত এই গ্রামেরই ছেলে। শশী বলে ভূতর ইন্টারনাল হ্যামারেজ হয়ে গেছে, আমার দ্বারা হবে না। আমি তো বলেই আসলাম ভূতকে নিয়ে সদর হাসপাতালে যেতে, কিন্তু বৃদ্ধ জোড়াজড়িতে শশী সেখানে যায়। আসলে ভূত আম গাছ থেকে পড়ে গেছিল আর তাতেই তার এই হাল। তো শশী এসে দেখে ভূত ততক্ষণে মারা গেছে। তো গ্রামের সব বয়স্ক ব্যক্তিরা বসে খোঁজ গল্প করছিল। আসলে তারা প্রতিদিনই এখানে বসেই গল্প করে। তো একটু পরেই শশী এসে এদেরকে জানায় যে ভূত আজকে মারা গেছে, তাকে সে এই গ্রামের চিকিৎসায় আর বাঁচাতে পারেনি, কারণ এখানে হাতের কাছে কিছুই নেই। কিন্তু শশীর সে কথাতে পাত্তা না দিয়ে গ্রামের লোকেরা বলতে থাকে যে ভূত বৃহস্পতিবারে বারবেলায় গাছ থেকে পড়ে গেছিল, ওই জন্যই সে দোষ পেয়েছে আর তাতেই সে মারা গেছে। তো গ্রামের লোকের এই রকম ভাবনা চিন্তায় শশী অবাক হয়ে যায় যে এই সমাজ ব্যবস্থা এখনো পর্যন্ত ওই কুসংস্কার থেকে বেরোতেই পারল না। সবার চিন্তাধারা একই, কারোর মধ্যেও স্বতন্ত্র ভাব নেই। আর এদিকে কুসুম পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরে দেখে তার ননদ মতি জড়সড় হয়ে বসে আছে। সে গায়ে হাত দিয়ে দেখে তার আবারও জ্বর এসছে, তার গা পুড়ে যাচ্ছে। তো কুসুম মতিকে ঘরে শুয়ে দিতে দিতে বলে ছোটবাবু এক্ষুনি এসে পড়বে। ছোটবাবু অর্থাৎ শশী, তাকে গ্রামে সবাই ছোটবাবু বলেই ডাকে। তোকে একদিন না দেখতে পেলে ছোটবাবুর মনটা আনছান করে রে, চলে আসবে। তো মতি একটু লজ্জা পায়, সে বলে আমার পিছনে লাগিস না তো। আসলে মতি সদ্য যৌবনে পা দিয়েছে, স্বভাবতই তার এখন পুরুষ মানুষ ভালো লাগতে শুরু করেছে। তার শশীকে ভালো লাগে কিনা সে জানে না, শুধুই একটা টান অনুভব করে। তো এরপরে শশী মতিকে দেখতে এলে কুসুম বলে মতি ঘুমিয়ে পড়েছে, এখন আর দেখতে হবে না। শশী বুঝতে পারে যে কুসুম মিথ্যে কথা বলছে, তাই সে তার কথা না শুনে মতির ঘরে চলে যায়। এখানে একটা কথা বলে রাখি, কুসুম পরস্ত্রী হলেও সে শশীকে ভালোবাসে। শশীও সেটা বোঝে, কিন্তু সে বারবারই কুসুমকে এড়িয়ে যায়। তো কুসুম এসে শশীকে বলে যে মতিকে দেখে একটু আমার সঙ্গে দেখা করে যেও তো। তো এর কিছুক্ষণ পরে শশী কুসুমের কাছে এলে কুসুম বলে আমারও না শরীরটা কেমন খারাপ লাগছে, একটু দেখুন তো। শশী ব্যাপারটা বুঝতে পারে, সে বলে তুমি ঠিকই আছো। তো এরপরে শশী চলে যাওয়ার সময় কুসুমের স্বামী পরাণ এসে জানায় যে গ্রামের নিতাই খুবই চাপ দিচ্ছে তার ভাগ্নে সুদেবের সঙ্গে মতির বিয়ে দিতে। শশী বলে আরে ও তো স্কুলও পাশ করেনি, আর হাড়ুখুড়ো তো মতির জন্য ম্যাট্রিক পাশ করা ছেলে খুঁজতে গিয়ে মারা গেল। তার যখন ইচ্ছেই ছিল শিক্ষিত ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া, তো সেটাই করো। তখন কুসুম বলে ওঠে সুদেব ছেলেটা খারাপ কোথায়, ওদের জমি জমা বাড়িঘর তো সবই আছে, আর এই মতির মতো একটা গেঁয়ো মেয়েকে কোন শিক্ষিত ছেলে বিয়ে করবে। তো শশী আর কিছুই বলে না, সে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ধান ক্ষেতের মধ্য দিয়ে কুসুম ছুটে আসে আর সে শশীকে বলে আপনার ওই যন্ত্রটা দিয়ে আপনি কি শোনেন? শশী বলে এটা দিয়ে মনের কথা শুনি।
তো কুসুম এইবারে কতকটা আবদার করেই বলে, আপনাদের যন্ত্রটা দিয়ে আমার বুকে একবার দেখুন না, আমার না শরীরটা কেমন করছে, বলেছিলাম তো। শশী বুঝতে পারে যে কুসুম তাকে ছাড়বে না। সে স্টেথোস্কোপ দিয়ে কুসুমকে পরীক্ষা করে বলে, বললাম তো তোমার কিছু হয়নি, তুমি একদমই ঠিক আছো। কুসুম বলে, আপনি বুকে ধরে কি শোনেন আমিও শুনতে চাই, আমিও আপনার মনের কথা শুনতে চাই। তো শশী কুসুমের কানে স্টেথো লাগিয়ে দিয়ে নিজের বুকে ধরে বলে, নাও এবারে শোনো। তো কুসুম এত জোরেই চাপ দেয়, শশী উল্টে ধান খেতেই পড়ে যায়। তো এটা দেখে কুসুম অনেক জোরে জোরে হাসতে থাকে। শশীও হেসে ফেলে। সে বলে, তোমার এই হাসিটা দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। আসলে এখানে শশীও কুসুমের প্রতি দুর্বল, কিন্তু ওই সামাজিকতা, সমাজ কখনোই তাদের ভালোবাসাকে মেনে নেবে না তথা স্বীকৃতি দেবে না। তাই কুসুম বারবার সাহস করে এগিয়ে আসলেও শশী পিছিয়ে যায়, কারণ সে একটা সম্মানীয় ব্যক্তি আর সে এই গ্রামে থাকতেই চায় না। তার ইচ্ছা সে সদরে গিয়ে নিজের একটা জায়গা বানাবে। এই হলো গ্রামের যাদব পণ্ডিত। সে শুধুই সূর্য বিজ্ঞানে বিশ্বাসী, তাছাড়া সে অন্য কোনো বিজ্ঞানে বিশ্বাস করে না। শশী পণ্ডিত মশাইকে অনেক শ্রদ্ধা করে, তবে পণ্ডিত মশাইয়ের সূর্য বিজ্ঞান সম্পর্কে শশীর অতটাও বিশ্বাস নেই, তবে সে তার মুখের ওপরে কিছুই বলে না। এই হচ্ছে যাদব পণ্ডিতের স্ত্রী নতুন দিদি, মানে গ্রামের সবাই নতুন দিদি বলেই তাকে ডাকে। আর শশীও এদের বাড়িতে এলে সে শান্তি খুঁজে পায়। এই হলো গ্রামের যাদব কবিরাজ। তার বয়স প্রায় 7 পেরিয়েছে। আর এই যে তার স্ত্রী, সে অসুস্থ। সবাই একে সেন দিদি বলেই ডাকে, তবে সেন দিদি যামিনী কবিরাজের একদম হাফ বয়সী। তো সেন দিদি অনেক দিন ধরেই অসুস্থ। তার স্বামীর ঔষধে কাজ হচ্ছে না দেখে শশী তাকে দেখতে আসে। তো সে দেখে সেন দিদির বসন্ত হয়েছে, কিন্তু তার বৃদ্ধ স্বামী তাকে চিকিৎসা তো দূর, তার ম্যালেরিয়া হয়েছে বলে তার তৈরি উল্টোপাল্টা ওষুধ খাইয়েই যাচ্ছে। আসলে সেন দিদির স্বামী সেন দিদিকে কতকটা মেরে ফেলতেই চাইছে, কারণ সেন দিদি অল্প বয়সী হওয়ায় তার গ্রামে বেশ বদনাম আছে, মানে বুঝতেই পারছো যেটা হয়। আর সে শশীকেও খুব একটা পছন্দ করে না, কারণ শশীর বাবা গোপালই সেন দিদির সঙ্গেই তার বিয়ে দিয়েছিল। তো বিনা চিকিৎসায় সেন দিদির অবস্থা এখন খুবই খারাপ। তো শশী সেন দিদির সব কাপড় জামা কাঁথা বালিশ ঘর থেকে বার করে নিয়ে এসে তার স্বামীকে সব ভালো করে ধুয়ে দিতে বলে। ওপর থেকে সেন দিদি বলে, শশী বাবা আমাকে একটু হাসপাতালে রেখে আসবে, এখানে থাকলে আমি মরেই যাব। তো দুপুরে খেতে বসে শশীর বাবা গোপাল শশীকে বলে সে যেন সেন দিদির বাড়িতে না যায়, কারণ সেন দিদির নামে এই গ্রামে অনেক বদনাম আছে। শশী একটু বিরক্ত হয়েই বলে, সব থেকে বড় বদনাম তো আপনার নামে। আসলে শোনা যায় এই গোপালের সঙ্গে সেন দিদির অবৈধ সম্পর্ক আছে, আর সেটা এড়াতেই সেন দিদিকে ওই বুড়ো কবিরাজের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। গোপাল কতকটা রেগে গিয়ে বলে, আচ্ছা তুমি কি এইসব কথা বিশ্বাস করো? তোমাকে না পড়াশুনোর জন্য কলকাতায় পাঠানোটা আমার উচিত হয়নি। তো সেই দিন রাত্রেবেলা দেখতে পাই যামিনী কবিরাজ বাইরে পায়চালি করছে, আর শশী সেন দিদির চিকিৎসা করছে, কারণ সেন দিদির অবস্থা এখন খুবই খারাপ। তার সারা শরীরে গুটি বসন্ত এখন ছড়িয়ে গিয়েছে। সেন দিদি শশীকে বলে, তোমার ভয় করে না আমার কাছে আসতে? শশী বলে, না না, আমার বসন্তের টিকা নেওয়া আছে। সেন দিদি বলে, আচ্ছা তোমার বাবা তোমাকে কিছু বলে না? শশী কোনো উত্তর দেয় না এবং সে সারা রাত সেন দিদিকে দেখভাল করে। তো এরপরে শশী ভোরবেলা বাড়ি আসে এবং স্নান খাওয়া দাওয়া করে সে আবার সেন দিদিদের বাড়িতে যাচ্ছিল। তো এইদিকে কুসুম পুকুরে ছিল। তো সে শশীকে দেখতে পেয়ে ডাক দেয়। শশী কুসুমকে বলে, তোমার সঙ্গে ফাও কথা বলার সময় নেই এখন, আমি ব্যস্ত, আমি যাচ্ছি বলে শশী সেখানে আর দাঁড়ায় না, সে চলে যায়। তো একটু পরেই মতি স্নান করতে আসে এবং সে কুসুমকে বলে, ছোট বাবু অর্থাৎ শশী কি এক্ষুনি চলে গেছে? কুসুম মনে মনে রেগে যায়, কিন্তু সে কিছু বলে না। তো মতি কুসুমকে সাবান মাখিয়ে দিতে বলে। তো সাবান মাখাতে মাখাতে কুসুম মতিকে বলে, আরে মতি তুই কি মনে করিস ছোট বাবুর মতো লোক তোকে বিয়ে করবে? গায়া একটা। এবং সে মতিকে একটা চড় মেরে সেখান থেকে সে চলে যায়। তো পরের দিন শশী পরাণদের বাড়িতে যায়, অর্থাৎ কুসুমদের বাড়ি, এবং পরাণের খোঁজ করতেই কুসুম একটা জ্বলন্ত কাঠ তার দিকে ছুঁড়ে মারে আর বলে, বেরিয়ে যান এখান থেকে, এটা কুসুমের বাড়ি, সেন দিদির বাড়ি না যে যখন তখন ঢুকে পড়বেন। সে কতকটা অভিমান থেকেই এমনটা করেছে। শশী আর কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। গ্রামে যাত্রাপাটি এসছে, তো শশী তা দেখতে আসে। এসে দেখে তার স্কুলের বন্ধু কুমুদ আছে সেই দলে। কুমুদ বরাবরই ভালো একটা ছাত্র ছিল, কিন্তু সে আজকে যাত্রা দলে। এটা দেখে শশী কিছুটা অবাক হয়ে যায়। কুমুদ জানায় যে কলেজের পরে তার ভালো লাগছিল না। একদিন বাড়ি থেকে পালিয়ে সে যাত্রা দলে যোগ দেয় এবং বছর ঘুরতে না ঘুরতেই সে এখন যাত্রা দলের প্রধান চরিত্র, কারণ যাত্রা করতেই তার ভালো লাগে, তাই সে এটাকেই এখন পেশা হিসাবে বেছে নিয়েছে। তো সে শশীকে বলে সে এই গ্রামে কেন পড়ে আছে, তার তো শহরে যাওয়ার ইচ্ছে ছিল। শশী বলে হ্যাঁ, সে কয়েকদিনের মধ্যেই এই গ্রাম ছেড়ে সে শহরেই চলে যাবে।
তো এরপরে যাত্রা শুরু হয়। গ্রামের সব লোকের সঙ্গে কুসুম আর মতিও সেখানে ছিল। তো কুমুদের অভিনয় দেখে ও তাকে দেখে মতির ভালো লেগে যায়, বা কথকটা মনেই ধরে যায় তাকে। কারণ মতির যা বয়স, তার এখন আকর্ষণীয় জিনিসগুলো স্বাভাবিকভাবেই তার মনে ধরবে। তো পরের দিন সকালে মতি তার কানের মাকড়ি খুঁজছিল, আর হঠাৎ সেখানে কুমুদ সাপ সাপ বলে ছুটে আসে। তো সে মতিকেই সামনে পেয়ে বলে যে তাকে সাপে কামড়ে দিয়েছে। তো মতি কুমুদকে বলে, আপনার গলার কাপড়টা খুলে আপনার পায়ে কষে বাঁধুন। তো কুমুদও তাই করে। তো এরপরে মতি বলে, আপনার কি ঘুম পাচ্ছে, চোখে অন্ধকার দেখছেন, ব্যথা করছে, ইত্যাদি আরো অনেক কথাই বলে। কুমুদ বলে, না তো, আমার তো কিছুই হচ্ছে না। মতি হাসতে হাসতে বলে, তাহলে আপনাকে ঢ্যাবনা সাপেই কামড়েছে। অর্থাৎ সে জল ঢোড়া সাপের কথা বলছে। বলে, ও সাপের বিষ নেই, আপনার ভয় নেই, কিচ্ছু হবে না। কালকে আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে। আজকেও কি আপনার সঙ্গে কোনো ছেলে মেয়ে এসেছে অভিনয় করবে? কুমুদ বলে, যদি একটা মেয়েই আমার সঙ্গে অভিনয় করে তাহলে কি হবে? মতি কিছুই বলে না, সে আবার তার কানের মাখিটা খুঁজতে থাকে। কুমুদ বলে, তুমি কি খুঁজছো তখন থেকে? মতি বলে, কালকে যাত্রা দেখে ফেরার সময় তার কানের মাখিটা এখানে হারিয়ে গেছে, সোনার ছিল, সেটা সে আর খুঁজেই পাচ্ছে না। কুমুদ বলে, তোমার আর একটা মাকড়ি আমাকে দাও তো। মতি বলে, কেন, কি করবে? কুমুদ বলে, আরে দাও না। তো মতি দেয়। কুমুদ বলে যে পরের দিন তুমি এখানে এসে দেখা করো। তো পরের দিন তারা দেখা করে এবং কুমুদ মতিকে ওই একই রকম মাকড়ি আর একটা করিয়ে এনে দেয়। তো মতি এতে খুব খুশি হয়ে যায়। তো এরপরে তারা একটা গাছের তলায় গিয়ে বসে। কুমুদ মতিকে গান শেখাচ্ছিল। কথকটা দুজনার অজান্তে একে অপরকে ভালো লেগে যায়। তো কথা বলতে বলতে কুমুদ মতিকে বলে যে তাকে তার ভালো লাগে কিনা। তো মতি মাথা নেড়ে সম্মতি জানায়। কুমুদ বলে, কাউকে ভালো লাগলে কি করতে হয় জানো? মতি কিছুক্ষণ লজ্জায় চুপ থেকে কুমুদকে একটা চুমু খায়। কুমুদ বলে, এটাকে কিস বলে। মতি এই শব্দটি কখনোই শোনেনি, আর তার সদ্য যৌবনে পা দেওয়ার আজকের এই অনুভূতি তার মন তথা সারা শরীরে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করে। শশী সেনদিদির বাড়িতে আসে। সেনদিদি এখন অনেকটাই সুস্থ, তবে তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর এটার জন্য তার স্বামী শশীকেই দোষারোপ করে যে তার ভুল চিকিৎসার জন্যই তার স্ত্রীর একটা চোখ নষ্ট হয়ে গেছে। শশী সেনদিদির সঙ্গে কথা বলতে গেলে সেনদিদি ঘরের দরজা বন্ধ করে দেয় আর বলে, তুমি এখানে আর এসো না। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। শশীর মনমতি ভালো নেই, তাই সে যাদব পণ্ডিতের বাড়িতে আসে। তো পণ্ডিত মশাই তার সূর্যবিজ্ঞানের জ্ঞান শশীকে দিতে থাকে। তো শশী এইবারে পণ্ডিত মশাইয়ের মুখের ওপরে বলেই দেয় যে আপনার সূর্যবিজ্ঞান আমি বিশ্বাস করি না। যাদব পণ্ডিত বলে, তুমি জানো সূর্যবিজ্ঞান কি? সূর্যবিজ্ঞানের দ্বারা মানুষ তার মৃত্যুর তারিখ পর্যন্ত বলতে পারে। শশী বলে, তাহলে আপনি কি জানেন আপনি কবে মারা যাবেন? পণ্ডিত মশাই একটু অহংকারের সাথেই বলে, হ্যাঁ, আমি 10 বছর আগে থাকতেই জানি যে আমি কবে মারা যাব। আমি মারা যাব রথের দিন। শশী কিছুটা অবাক ও বিরক্ত হয়ে সেখান থেকে সে চলে আসে। তো এরপরে কুমুদ এসে শশীর সঙ্গে দেখা করে এবং সে শশীকে সরাসরি জানায় যে সে মতিকে বিয়ে করতে চলেছে। শশী কুমুদকে বলে, তুই একটা গেঁয়ো মেয়েকে বিয়ে করতে পারবি? আর তোর এই যাযাবর জীবনে ওকে জড়াস না। আজ তুই এখানে তো কাল তুই অন্য গ্রামে, এভাবে তো সংসার করা যায় না। না, মতি তোর যোগ্য নয়। কুমুদ বলে, আমার পছন্দের মেয়ে এই ভূভারতে পাওয়া যাবে না, কিন্তু মতিকে আমার ভালো লেগেছে, আমি ওকে আমার নিজের মতো করে গড়ে নেব। আর তোর ওপরে একটাই দায়িত্ব, তুই মতির বাড়িতে একটু বোঝাবি। তো রাত্রেবেলা শশী মতিদের বাড়িতে আসেন। তো সে কুসুমের কাছেই কথাটা পারে যে মতিকে কুমুদের সঙ্গে বিয়ে দিলে ও হয়তো সুখী হতে পারবে না, কারণ কুমুদকে আমি ছেলেবেলা থেকেই চিনি, আর ও এক জায়গাতে বেশি দিন মন শান্ত করে রাখতেও পারে না। সত্যি কথা বলতে মতি ওর যোগ্য নয়। এর থেকে যদি আমি মতিকে বিয়ে করি তো কেমন হয়? তো এ কথা শুনে কুসুম রেগে যায়। সে বলে, যদি বিয়ে করি মানে? এইসব কথায় যদি থাকতে নেই, কারণ মতি এখন কুমুদবাবুকে ভালোবাসতে শুরু করেছে। শশী আর কিছুই বলে না। তো এরপরে শশী যখন বাড়ি ফিরছিল তখন ওই রাতের বেলাতেই কুসুম এসে তাকে ধরে এবং সে নিজেই শশীকে শারীরিক আবেদনও জানায়। শশী কিছুটা বিরক্ত হয়। সে বলে, কুসুম, তোমার শুধু শরীর আর শরীর, এই গেঁয়ো গ্রামে আমি থাকতে চাই না, আমি সদরে যেতে চাই। কুসুম আর কিছুই বলে না, সে তার নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে শশীকে জড়িয়ে ধরে সেখানেই বসে থাকে। তো এরপরে একদিন মতি আর কুমুদের বিয়ে হয়ে যায়। মতি কুমুদের সঙ্গে এক অনির্দিষ্ট যাত্রায় পাড়ি দেয়। শশীর মনটা কেমন হয়ে যায়। যাই হোক, সে তাদেরকে বিদায় জানিয়ে চলে আসে। তো এরপরে একদিন সেনদিদি এসে শশীর কাছে ক্ষমা চায় আর বলে যে তার চোখটা ঠিক করে দিতে। শশী বলে, সেনদিদি, সেটা আর সম্ভব নয়, তবে একটা ব্যবস্থা করা যেতে পারে নকল চোখ।
অর্থাৎ কাঁচের চোখ তোমাকে আমি দিতে পারি। তো এটা শুনে সেনদিদি রেগে যায়। সে বলে, কবিরাজ ঠিকই বলে, তুমি আমার ভুল চিকিৎসা করেই আমার চোখটা নষ্ট করেছো। শশীর খারাপ লাগে, তাও সে কিছুই বলে না। তো এরপরে একদিন কিছু গ্রামের লোক এসে শশীকে জিজ্ঞাসা করে যে যাদব পণ্ডিত রথের দিন কি মারা যাবে। শশী অবাক হয়ে যায়, কারণ সে এই কথাটা একমাত্র কুসুমের স্বামী পরাণকে বলেছিল, আর সে যে এইভাবে গ্রামের সবাইকে বলে দেবে সে সেটা কল্পনাতেও ভাবেনি। শশী সবাইকে আটকাতে চাইলেও সে পারে না, কারণ এটা গ্রাম, এখানে গুজব ম্যালেরিয়ার মতো ছড়িয়ে যায়। গ্রামের সব লোক কাতার দিয়ে যাদব পণ্ডিতের বাড়িতে গিয়ে ভিড় করে। তারা দেখতে চায় যে যাদব পণ্ডিতের ভবিষ্যৎবাণী কি করে ফলে, সে কেমন রথের দিন মারা যায় তারা সচক্ষে দেখতে চায়। যাদব পণ্ডিতের কাছে শশীর ক্ষমা চাওয়ার আর ভাষা নেই, কারণ সে এই মূর্খ গ্রামবাসীকে কি করে সামলাবে। একটু পরে যাদব পণ্ডিত সেখানে আসলে শশী তাকে বলে, আপনি তো গ্রামবাসীকে বলতেই পারেন যে আপনার মৃত্যুর তারিখ পিছিয়ে গেছে। পণ্ডিত মশাই রেগে গিয়ে বলে, তুমি কি চাও গ্রামের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করুক? আমার কথা তো আমাকে সত্যি করতেই হবে, পারলে তুমি আমাকে আটকে দেখাও। তো কিছুক্ষণ পরে গ্রামবাসীরা যাদব পণ্ডিতের স্ত্রীকে শেষবারের মতো সিঁদুর পরিয়ে বরণ করে নেয় আর তাদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। শশীর এইসব আর ভালো লাগে না, সে সেখান থেকে চলে আসে। তো পরের দিন কুসুম শশীদের বাড়িতে আসে তার সঙ্গে দেখা করতে। তো সে শশীর একটা চিঠি পড়তে শুরু করে। চিঠিটা ইংরাজিতে লেখা ছিল। তো এটা দেখে শশী অবাক হয়ে যায়, সে যে পড়তে পারে সে যেটা ভাবতেই পারেনি। কুসুম জানায় সে স্কুলে গেছিল কদিন, কিন্তু তার বাবা তারপরে এই চাষাভুষোর সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। শশীকে মুখ ভার করে থাকতে দেখে কুসুম জিজ্ঞাসা করে যে তোমার কিছু হয়েছে? শশী বলে, ওই যাদব পণ্ডিতের কথাটা সে একমাত্র পরাণকেই বিশ্বাস করে বলেছিল, আর সে পুরো গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে। কুসুম বলে, জানোই তো আমার স্বামী মুখ্য সূক্ষ্ম মানুষ, কোথায় কি বলা উচিত ওর সে জ্ঞান নেই। তোমার ওকে এই ধরনের কথাবার্তা বলা একদমই উচিত হয়নি। তবে তুমি তো ডাক্তার, তুমি পারো না এই মৃত্যুটাকে আটকে দিতে? শশী বলে, আরে ওরা ইচ্ছা করে মরতে চাইলে আমি কি করে আটকাবো? যাদব পণ্ডিত এমনি অহংকারের বশে আমাকে বলেছিল যে রথের দিন সে মারা যাবে। কুসুম বলে, দেখো আর আমার বাবা আসবে, আমি এইবারে বাপের বাড়ি চলে যাব। শশী বলে, সে তো অনেকদিন ধরেই শুনছি, কই যাচ্ছ না তো? এটা শুনে কুসুমের খুবই খারাপ লাগে। সে বলে, তুমি কি কিছুই বোঝো না? শশী বলে, হ্যাঁ আমি সবই বুঝি, তবে এই এদো গ্রামে আমি আর থাকতে চাই না। কুসুম আর কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। তো এইদিকে শশীর বাবা গোপালকে দেখতে পায়। সে সেন দিদিকে নিয়ে তাদের বাগান বাড়িতে আছে। সেন দিদি তাকে গান শোনায়, তারপরে তারা মিলিত হয়। হ্যাঁ, যেটা লোকমুখে শোনা যেত সেটা আসলেই সত্যি। তো দেখতে দেখতে রথের দিন এসে যায়। আজকে যাদব পণ্ডিত ও তার স্ত্রীর মৃত্যুসজ্জার কার্যক্রম চলছে, মানে তারা সবকিছুর ব্যবস্থাপনা করে মরার জন্য খাটিয়াতে বসে আছে। আর এই পুরো মিথ্যে নাটকটা শশীকে সহ্য করতে হচ্ছে। শশী পুরোটাই বুঝতে পারছে যে যাদব পণ্ডিত ও তার স্ত্রী অতিরিক্ত আফিমের নেশা করে বসে আছে এবং তারা এইভাবেই স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছে। শশীর খুব ইচ্ছে হয় এই গ্রামের মূর্খগুলোকে থামিয়ে সে যাদব পণ্ডিতকে একটা ইনজেকশন দিয়ে তাকে সুস্থ করে তোলে, কিন্তু তার অবচেতন মনে সে নিজেই শুনতে পায় যে পণ্ডিত মশাই তার হাত ধরে বলছে, শশী তুমি পারবে না, তুমি পারবে না, তোমার মনের জোর নেই। তো এরপরে আস্তে আস্তেই যাদব পণ্ডিত ও তার স্ত্রী তাদের দেহ রাখেন। তো এরপরে একদিন গ্রামের লোক শশীকে ডাকে এবং তার হাতে একটা উইল তুলে দেয়। আসলে যাদব পণ্ডিত তার সমস্ত সম্পত্তি এই গ্রামের নামেই দিয়ে গেছে, আর সে উইলে বলে গেছে যে শশী যেন গ্রামে একটা হাসপাতাল বানায়, আর শশী যদি এই দায়িত্ব না নেয় তবে সব সম্পত্তি সরকারের হাতে চলে যাবে। তাই গ্রামবাসী কতকটা জোর করেই শশীকে দিয়ে এই গ্রামে একটা হাসপাতাল খোলায়, আর উপহার হিসাবে শশীকে একটা সাইকেলও দেওয়া হয়। আর এইদিকে কুসুম শশীর জন্য অপেক্ষা করতে করতে এখন সে অতিষ্ঠ হয়ে উঠেছে। সে তার বাবাকে খবর দিয়েছে তাকে এসে যেন সে নিয়ে যায়। তো একদিন হাসপাতালেই কুসুমের বাবা শশীর সঙ্গে দেখা করতে আসে, যে সে কুসুমকে অনেকদিন ধরেই বলছিল এই গ্রাম থেকে সে তাকে নিয়ে যাবে। যাক, তোমার কথাতেই শেষমেশ মেয়েটা রাজি হলো, তোমাকে অনেক ধন্যবাদ। শশী কেমন থতমত খেয়ে যায়, কুসুম তাহলে সত্যি সত্যি চলে যাচ্ছে? তো এদিকে কুসুম বাড়িতে গোছগাছ করছিল, তো শশী এসে তাকে তালতলাতে দেখা করতে বলে। তো কুসুম সেখানে আসে আর বলে, এই প্রথম তুমি আমাকে ডাকলে। শশী কুসুমের হাতটা ধরে বলে, তোমাকে কোথাও যেতে হবে না,
তুমি এখানেই থাকো না, তুমি চলে গেলে এখানে আমিও থাকতে পারবো না। এতে কুসুমের কেমন অভিমান হয়, সে হাতটা ফট করে ছাড়িয়ে নিয়ে বলে, এতদিন তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু তোমার সময় হয়নি। একটা তাতানো লোহাকেও যদি ফেলে রাখা হয় সেটাও একদিন ঠান্ডা হয়ে যায়। সবকিছুরই একটা সময় থাকে। তোমার একটা ডাকে যে কুসুম একদিন তার সংসার ছেড়ে সবটা ছেড়ে চলে আসতে পারতো, সে কুসুম অনেকদিন আগেই মরে গেছে, সে আর নেই। এরপরে কুসুম চলে যাচ্ছিল, কিন্তু শশী নিজেকে আর আটকে রাখতে পারে না। সে ছুটতে গিয়ে কুসুমকে ধরে এবং কিন্তু তারপরেও কুসুম আর শশীর কাছে ফিরে আসে না, সে চলে যায়। এইদিকে সেনদিদিকে দেখতে পাই সে অন্তঃসত্ত্বা, তাই যামিনী কবিরাজ সেনদিদিকে উল্টোপাল্টা বলতে থাকে, কারণ সেনদিদির গর্ভে যে সন্তান আছে সেটা যে তার নয় সে সেটা জান। তাই যামিনী কবিরাজ ঠিক করে যে তার তৈরি ঔষধ দিয়ে সেনদিদির গর্ভের সন্তানকে সে নষ্ট করে ফেলবে। তাই সে জঙ্গলে ঔষধ সংগ্রহ করার জন্য আসে, কিন্তু সেখানেই বেটি বাম হয়ে দাঁড়ায়। যামিনী কবিরাজের পায়ে একটা সাপ কামড়ে দেয় এবং যামিনী কবিরাজ সেখানেই মারা যায়। তো এরপরে একদিন রাত্রেবেলা গোপাল তার ছেলে শশীর কাছে এসে বলে যে সেনদিদি প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। শশীর খুব রাগ হয়, কিন্তু সে যায়। তার ধর্ম রোগীকে চিকিৎসা করা, সুস্থ করে তোলা, সে তার ডাক্তারি ধর্ম পালন করে। তো শশী বাচ্চাটিকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু সেনদিদিকে সে আর বাঁচাতে পারে না। তো এর কিছুদিন পরে শশী শহর থেকে তার এক ডাক্তার বন্ধুকে নিয়ে আসে, কারণ সে ঠিক করেছে গ্রামের এই হাসপাতালের দায়িত্ব তার বন্ধুর হাতে তুলে দিয়ে সে এই এদো গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। তো শশীর বাবা গোপাল ব্যাপারটা বুঝতে পারে, তাই একদিন রাত্রেবেলা গোপাল নতুন ডাক্তারকে তার কাছে ধরে নিয়ে আসে এবং তাকে হুমকি দিয়ে বলে সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায় আর কখনো এখানে না আসে, এবং রাতের অন্ধকারেই নতুন ডাক্তারকে সে গ্রাম থেকে বার করে দেয়। তো এরপরে গোপাল শশীর থেকে বিদায় নিয়ে আর সেনদিদির ছোট্ট দুধের শিশুটিকে নিয়ে সে অনির্দিষ্ট কালের জন্য কাশিতে চলে যায়। আর এখানেই আমরা কনফার্ম বুঝতে পারি এই বাচ্চার বাবা আসলে সে নিজেই। গোপালের এইরূপ আচরণে শশী পুরোই হতবাক হয়ে যায়। সবাই যেন কেমন করে একে একে গ্রাম থেকে বেরিয়ে গেল, কিন্তু তার আর বেরোনো হলো না। তার সদরে যাওয়া স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। এর জন্য কতকটা সে নিজে দায়ী না নিয়তি সে বুঝতে পারেন। আসলে আমাদের কর্মই নিয়তি নির্ধারণ করে, নিয়তি কর্ম নয়। কারণ গল্পটার দিকে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে নিয়তি বা ভবিতব্যের কোনো ব্যাখ্যা নেই। যাদব পণ্ডিত মারা যায় তার পাণ্ডিত্যের অহংকারে। সেনদিদি তার অসুস্থ শরীরে অবৈধ বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, আর সেই বাচ্চার জন্যই গোপালকে কাশিবাসী হতে হয়। কুসুম আর শশীর বিচ্ছেদের জন্য দুজনাই দায়ী, কারণ কুসুম যখন শশীকে চাইতো তখন শশী কুসুমকে চায়নি, আর যখন শশী কুসুমকে চাইলো ততদিনে কুসুমের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।